আসসালামু আলাইকুম সবাইকে স্যাট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামিউল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2022-23 সেশনের অ্যাকাউন্টিং কোশ্চেনটি সলভ করব। কোশ্চেন সলভ আমি আগেও বলেছি, আবারও বলতেছি, কোশ্চেন সলভ তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা টার্গেট নিয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে বিগত 10 বছরের কোশ্চেন সলভ করব। আশা করি তোমরা আমাদের যে সলভ ক্লাসগুলো আমরা দিচ্ছি সেই ক্লাসগুলোতে অনেক বেশি উপকৃত হবা। আর তোমরা যদি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো তাহলে ইনশাআল্লাহ নেক্সট টাইম তোমাদের আর নতুন করে কোশ্চেন সলভ করতে হবে না। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে, যে কোন হিসাব সমূহের ডেবিট ব্যালেন্স হয়। হ্যাঁ, কোন হিসাব সমূহে ডেবিট ব্যালেন্স হয়। আমরা কিছু অপোজিটর কমাই দিতে দাঁড়াও। কোন হিসাব সময় ডেবিট ব্যালেন্স হয়, ঠিক আছে। তো আমাদের ডেবিট ব্যালেন্স আমাদেরকে বের করতে বলছে। তো আমাদের কি আছে, সম্পদ, অফকোর্স সম্পদ ডেবিট ব্যালেন্স হয়, খরচ ডেবিট ব্যালেন্স হয়, কিন্তু আয় কি ডেবিট ব্যালেন্স হয়? আয় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স হয়। তার মানে এর অ্যান্সার হবে না। সম্পদ ডেবিট ব্যালেন্স, খরচ ডেবিট ব্যালেন্স, মূলধন কি ডেবিট ব্যালেন্স? না, এটা হচ্ছে ক্রেডিট। আমরা আবার বলি প্রশ্নটা, দেখো যে কোন হিসাব সময় ডেবিট ব্যালেন্স হয়। তো এই দুটো আমরা অপশন পাইলাম যে হবে না। সম্পদ ডেবিট ব্যালেন্স, দায় ক্রেডিট ব্যালেন্স, উত্তোলন ডেবিট ব্যালেন্স, তার মানে এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি? তাহলে হচ্ছে এটা, যে সম্পদ ডেবিট ব্যালেন্স, উত্তোলন ডেবিট ব্যালেন্স এবং খরচ ডেবিট ব্যালেন্স। আমাদের কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তো আমরা এখানে একটা শর্ট টেকনিক জানার চেষ্টা করি, যে ডেবিট আর ক্রেডিট নির্ণয়ের আমরা একটা শর্ট টেকনিক জানার চেষ্টা করি, যেটার সাহায্যে আমরা ইজিলি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। দেখো মাথায় রাখবা, সবও ডেবিট, ঠিক আছে। সবও ডেবিট, আমি বললাম কি সবও ডেবিট। সব সাথে কি? সম্পদ, বতে কি? ব্যয়, হর্ষতে কি? উত্তোলন। এই যে সবও মানে হচ্ছে ডেবিট, যে সতে হচ্ছে সম্পদ, বতে হচ্ছে ব্যয়, আর হর্ষতে হচ্ছে উত্তোলন। এই যে তিনটা আমি বললাম যে সবও হচ্ছে ডেবিট। এই জিনিসটা মাথায় রাখতে পারলে তাহলে তোমরা কখনোই কনফিউজ হবে না যে আসলে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। অনেক সময় এক্সামে কিন্তু এই প্রশ্নটা আসে, তো দ্যাটস ওয়াই তোমরা যদি এই শর্ট টেকনিকটা মুখস্থ করো। আবার দেখো, যদি সবও কথাটা মনে রাখতে পারো তাহলে তোমরা ইজিলি তোমরা ডেবিট ব্যালেন্সটা বের করতে পারবে। এখন হচ্ছে আমরা ক্রেডিট ব্যালেন্স নির্ণয়ের সোজা টেকনিকটা দেখি। এটা হচ্ছে আদম। আচ্ছা, আমরা আদম লেখার আগে জিনিসটা আবার ক্লিয়ার করি। সবও মানে হচ্ছে সবও হলে থাকলে হবে ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে। সবও ডেবিট ব্যালেন্স, সতে সম্পদ, তারপর হচ্ছে বয় হচ্ছে ব্যয়, হর্ষতে হচ্ছে উত্তোলন। আশা করি বুঝতে পারছো, সবওটা বুঝে নাও। এবার আমরা হচ্ছে ক্রেডিট ব্যালেন্সটা দেখবো, তার আগে আমরা এটা ক্লিয়ার করে নেই। আদম, আদম থাকলে হবে কি? ক্রেডিট ব্যালেন্স। আমরা এখানে কিন্তু কোন হিসাব ডেবিট ব্যালেন্স হবে আমরা পাইছি, সবও যদি থাকে তাহলে আমরা ওটাকে বলবো ডেবিট ব্যালেন্স, এবং যদি আদম থাকে তাহলে আমরা সেটাকে বলবো ক্রেডিট ব্যালেন্স। দেখো সরেয়াতে হচ্ছে কি? সরেয়াতে হচ্ছে আয়, দয়ে কি? দায়, ময় হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধন। বুঝতে পারলা যে এখানে যে প্রশ্ন আছে কোন হিসাব সময়ে ডেবিট ব্যালেন্স হয়, তো আমরা পাইলাম কি আদম হচ্ছে ডেবিট। তাহলে আমরা কি, যদি এখানে আসতো যে কোন হিসাব সময়ে ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবি যে আদম। আদম হচ্ছে ক্রেডিট ব্যালেন্স হয়। আদমের ফুল ফর্ম কি? আয়, দায় আর মালিকানা সত্ত্ব বা মূলধন, এই তিনটা হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যদি শর্ট টেকনিকটা মনে রাখতে পারো তাহলে ইজিলি তোমরা এই টাইপের প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা কি বললাম? সবও ডেবিট, আদম ক্রেডিট। আমি তোমাদেরকে সবর আবার ফুল ফর্মটা বলে দেই। সম্পদ, তারপর হচ্ছে সবও, হ্যাঁ, সম্পদ, ব্যয়, উত্তোলন, এই তিনটা হচ্ছে ডেবিট। আদম, আয়, দায়, মালিকানা সত্ত্ব বা মূলধন হচ্ছে ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। তো ক্লাস তোমরা যদি মনে করো যে অনেক অনেক সময় হচ্ছে যে আমি অনেক স্পিডে কথা বলি মাঝে মাঝে, তো তোমার মধ্যে বুঝতে সমস্যা হবে। যদি বোঝার সমস্যা হয় তাহলে ভিডিওটা একটু স্কিপ করে দেখবা, মানে একটু পিছনে রিভাইজ করে দেখবা, তাহলে আস্তে ইজিলি তোমরা বুঝতে পারবা। চলো নেক্সটটা দেখি। আমরা আমাদের অ্যান্সারটা ক্লিয়ার করে দেখিনি যে কোন হিসাব সময় ডেবিট ব্যালেন্স হয়। সম্পদ, উত্তোলন, খরচ আমরা পেয়ে গেছি, ডেবিট ব্যালেন্স হয়। নেক্সট দেখা যাক। নেক্সট আমাদের হচ্ছে কি,
অংশীদারি দলিলে উল্লেখ না থাকলে মুনাফা কেমন ভাবে বন্টন করা হবে? অংশীদারি ব্যবসায় যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে কি মুনাফা আমাদের হচ্ছে সমানভাবে বন্টন করা হবে। কি বললাম? অংশীদারি ব্যবসায় দলিলে যদি মুনাফা বন্টন উল্লেখ না থাকে তাহলে আমাদের মুনাফা কিভাবে বন্টন করতে হবে? সমানভাবে বন্টন করতে হবে। একটি এক্সপ্লেনেশন দেখে নিই। দেখো বলছে কি, অংশীদারি ব্যবসার চুক্তিপত্রে উল্লেখ না থাকলে 1932 সালের আইন অনুযায়ী সকল অংশীদার সমানভাবে মুনাফা ভোগ করবে। কি বললাম? যদি চুক্তিতে উল্লেখ না থাকে তাহলে সকল অংশীদার সমানভাবে মুনাফা ভোগ করবে। আর অংশীদারের আইন কত? 1932 সাল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, অংশীদারের আইন 1932 সাল। আর যদি চুক্তিতে উল্লেখ না থাকে তাহলে সকল অংশীদার সমানভাবে মুনাফা ভোগ করবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা অ্যান্সার কি পাইলাম? সমানভাবে। অংশীদারি দলিলে উল্লেখ না থাকলে মুনাফা বন্টন হবে সমানভাবে। নেক্সট দেখি। দেখো এখানে বলছে ফাতেমা লিমিটেড 10 টাকা মূল্যের 20,000 টাকার শেয়ার ইস্যু করে। 10 টাকা মূল্যে কত শেয়ার ইস্যু করে? 20,000 শেয়ার ইস্যু করে, যার পূর্ণ মূল্যে পরিশোধ, হ্যাঁ পরিশোধ মানে পরিশোধ করা হয়ে গেছে। তাহলে হচ্ছে বন্টনযোগ্য মুনাফার পরিমাণ হচ্ছে 1,30,000 টাকা এবং 10% হারে লভ্যাংশ কত টাকা হবে? আমাদের কত টাকা বের করতে বলছে? লভ্যাংশ হার কত আমাদের? লভ্যাংশ হচ্ছে লভ্যাংশ হার হচ্ছে 10%। আর হচ্ছে আমাদের শেয়ার কতগুলা? 20,000। শেয়ার প্রতি মূল্য হচ্ছে 10 টাকা করে। কি বললাম? শেয়ার প্রতি মূল্য 10 টাকা। তারপর হচ্ছে আমাদের শেয়ার হচ্ছে 20,000 আর মুনাফা বন্টনযোগ্য হচ্ছে 1,30,000। লভ্যাংশ হার হচ্ছে আমাদের 10%। আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে হচ্ছে লভ্যাংশ। চলো আমরা লভ্যাংশ টাকা বের করি। লভ্যাংশ আমরা যদি সূত্র একটা লিখি, লভ্যাংশ ইজ ইকুয়াল পরিশোধিত মূলধন দেখো এখানে বলছে যে লভ্যাংশ নির্ণয়ের সূত্র কি? লভ্যাংশ নির্ণয়ের সূত্র হচ্ছে যে লভ্যাংশ নির্ণয়ের সূত্র কি? পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন আমাদের কত? এখানে পরিশোধিত মূলধন হচ্ছে আমাদের, যদি আমরা হচ্ছে আমাদের শেয়ার কত? 20,000, প্রতি মূল্য কত? 10 টাকা। তাহলে 20,000 যদি 10-এর সাথে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 2 লাখ টাকা বের হয়ে আসতেছে পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন কি পাইলাম? বুঝছি কি? শেয়ার 20,000 ছিল, শেয়ার প্রতি মূল্য ছিল 10,000। তাহলে আমাদের পরিশোধিত মূলধন কত? 20,000 গুণন 10, তাহলে আমরা পাইলাম 2 লক্ষ টাকা। লভ্যাংশ হার আমাদের কত? লভ্যাংশ হার হচ্ছে 10%। ওকে, তাহলে আমরা হচ্ছে 10% করলাম, তাহলে আমরা কত আমাদের পাচ্ছি? তাহলে আমাদের হচ্ছে লভ্যাংশ লভ্যাংশ কত বের হচ্ছে? 2 লক্ষের সাথে এটা হচ্ছে গুণ করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 20,000 টাকা। কি পাইলাম? আমাদের অ্যান্সার পাইলাম হচ্ছে 20,000 টাকা। যে লভ্যাংশ হচ্ছে আমাদের 20,000 টাকা। অ্যান্সার কি 20,000 আছে? তো আমাদের এটা কারেক্ট অ্যান্সার। দেখো এটা হচ্ছে 20,000 কারেক্ট অ্যান্সার। আমি কি বললাম? লভ্যাংশ নির্ণয়ের সূত্রটা কিন্তু মাথায় রাখবা, পরিশোধিত মূলধন গুণন লভ্যাংশ হার। এখানে কিন্তু দেখবা যে এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে যে বন্টনযোগ্য মুনাফা, আমি বন্টনযোগ্য মুনাফা 1,30,000 টাকা আমি এটার উপর না নির্ণয় করে পরিশোধিত মূলধনের উপর কি কেন বের করলাম? কারণ এটা হচ্ছে সূত্র। দেখো সূত্র কি বলছে আমাদের? পরিশোধিত মূলধন গুণন লভ্যাংশ হার। মানে লভ্যাংশ নির্ণয়ের সূত্র আমাদের কি? পরিশোধিত মূলধন গুণন লভ্যাংশ হার। তাহলে আমরা কি পাইলাম? আমাদের পরিশোধিত মূলধন ছিল 2 লক্ষ টাকা, লভ্যাংশ হার 10, তাহলে আমরা কি পাইলাম? 10%। তাহলে আমরা কি পাইলাম? যে আমাদের হচ্ছে লভ্যাংশ হচ্ছে 20,000 টাকা। আশা করি বুঝতে পারছো। আমাদের লভ্যাংশ হার 20,000 টাকা। ওকে, চলো তাহলে নেক্সট দেখা যাক। অ্যান্সারটা ক্লিয়ার করে দেখিয়ে দিলাম যে আমাদের লভ্যাংশ হচ্ছে 20,000 টাকা। নেক্সট দেখা যাক। বিক্রয়ের জন্য নগদে মেশিন ক্রয় করে দেখো আবার বলবো, এটা জিনিসটা ভালো করে বুঝবা। বিক্রয়ের জন্য নগদে মেশিন ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। তাহলে এটি কোন ধরনের ভুল? ওকে, দেখো দেওয়া আছে, এটা কি লিখনের ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল, নাকি কোনো ভুল নয়? জিনিসটা বুঝো যে এটা বিক্রয়ের জন্য নগদে মেশিন ক্রয় করেছে, বিক্রয়ের জন্য নগদে মেশিন ক্রয় করেছে। তো সেক্ষেত্রে আমাদের জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি এটা বিক্রয়ের উদ্দেশ্যে না হয়ে ব্যবসার উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করতো সেক্ষেত্রে আমরা লিখতাম আসবাবপত্র হিসাব ডেবিট। আর যদি আমরা এটা লিখতাম তাহলে আমাদের ভুল হইতো। তাহলে দেখো এখানে বলি যে বিক্রয়ের উদ্দেশ্যে যেহেতু আমরা নগদে মেশিন ক্রয় করছি, তো দ্যাটস ওয়াই ক্রয় হিসাব আমাদের
ডেবিট হয়েছে। তো ক্রয় হিসাব যখন তো ডেবিট হয়েছে, তাহলে কি এখানে দেখো আমাদের কি এখানে কি আমরা জাবেদা পাইছি ক্রয় হিসাব ডেবিট। তো এখানে কি করছে যে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। আবার দেখো প্রশ্নটা পড়ো, বিক্রয়ের জন্য নগদে মেশিন ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করেছে। আমরা আমাদের জাবেদা কি পাইছি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের কি দেখো তো ক্রয় হিসাব কি ডেবিট আসছে, তো এখানে কি ডেবিট করা হয়েছে দুইটা। আবার দেখো যে আমরা জাবেদা পাইছি ক্রয় হিসাব ডেবিট, তো এখানে বলছে কি বিক্রয়ের জন্য মেশিন ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। তাহলে এটা কোনো ভুল হয়েছে না, এটা কোনো ভুল হয়নি। আমাদের কারেক্ট আনসার কি, কোনো ভুল হয়নি। যেহেতু বিক্রয়ের জন্য মেশিন ক্রয় করছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো ভুল হয়নি, যেটা আমরা জাবেদার মধ্যে প্রমাণ করতে পারলাম। আশা করি বুঝতে পারছো। তো বিক্রয়ের জন্য নগদে মেশিন ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে, এটি কোনো ভুল নয়। নেক্সটটা দেখা যাক। দেখো এখানে বলছে যে একটি সম্পত্তির উপর 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 3 বছর পর সম্পত্তির বহিমূল্য হচ্ছে কত, 51,030 টাকা। তাহলে সম্পত্তিটির ক্রয় মূল্য কত, কি বললাম, সম্পত্তিটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা এখানে একটা সূত্র রয়েছে, সূত্রটা বের করে আগে ক্রয় মূল্য দেখি। ক্রয় মূল্য যদি নির্ণয়ের সূত্র কি, বহিমূল্য, আমি তোমার সূত্রটা লিখে বোঝাচ্ছি না, তোমরা জাস্ট দেখো বুঝো যে বহিমূল্য আমাদের কত, ক্রয় মূল্য বহিমূল্য হচ্ছে আমাদের কত, এখানে বলতেছে 51,030। ওকে, তারপর হচ্ছে 1 মাইনাস হচ্ছে আমাদের অবচয় হার কত, 10%। ওকে, আর আমাদের এখানে হচ্ছে সময় কত আছে, সময় হচ্ছে 3। দেখো ক্রয় মূল্য নির্ণয়ের সূত্রটা আমি তোমাদেরকে লিখে বোঝাইনি, বাট আমি তোমার মুখে বলতেছি, শুনো। ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথমে এখানে হবে হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে বহিমূল্য। ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র কি, বহিমূল্য ডিভাইডেড বাই 1 মাইনাস অবচয় হার। কি বললাম, বহিমূল্য ডিভাইডেড বাই 1 মাইনাস অবচয় হার। এই যে অবচয় হার দিছি 1 মাইনাস অবচয় হার, আর সময় এখানে হচ্ছে কি হবে, রুট হবার সময়। হ্যাঁ দেখো আবার বলি, এখানে হচ্ছে আমরা লিখছি হচ্ছে কত, বহিমূল্য 1 মাইনাস, তারপর লিখছি আমরা কি, তারপর আমরা লিখতেছি হচ্ছে অবচয় হার, আর এখানে লিখছি হচ্ছে সময় কত, 3 বছর। আবার বলি সূত্রটা শোনো ভালো করে, আবার মনোযোগ দিয়ে শোনো। ওকে, যে বহিমূল্য ডিভাইডেড বাই 1 মাইনাস অবচয় হার ইনটু সময়। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করে যাই, দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে, অ্যান্সার হচ্ছে আমাদের 72। আচ্ছা অ্যান্সারটা ক্লিয়ার করে দেখে নেই। আমরা যে অ্যান্সারটা বের করলাম, তাহলে আমাদের অ্যান্সার কত হলো, 72। ওকে, আশা করি বুঝতে পারছো যে আমাদের অ্যান্সার, সরি 72 না 70। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত বললো, আমরা সূত্র কি পাইলাম, যে ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের বহিমূল্য ডিভাইডেড বাই 1 মাইনাস অবচয় হার ইনটু সময়। আবার বললাম কি, বহিমূল্য নির্ণয়ের সূত্র আমাদের হচ্ছে ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র বহিমূল্য ডিভাইডেড বাই 1 মাইনাস অবচয় হার, তারপর ব্র্যাকেটে, তারপর সময়। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি আমরা এভাবে নির্ণয় করি তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 70,000। চলো নেক্সটটা দেখা যাক। প্রাথমিক খরচ কোন ধরনের সম্পদ। আমার প্রশ্ন কি, 6 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাথমিক খরচ কোন ধরনের সম্পদ। দেখো অপশন রয়েছে চলতি, দৃশ্যমান, স্থায়ী। প্রাথমিক সম্পদ কোন ধরনের খরচ, আমরা এটা আগে থেকে এক্সপ্লেনেশন দেখছি যে প্রাথমিক খরচ হচ্ছে অলিক সম্পদের অন্তর্ভুক্ত। কি, অলিক সম্পদ। আমাদের অ্যান্সার কি, প্রাথমিক খরচ হচ্ছে অলিক সম্পদের অন্তর্ভুক্ত। অলিক সম্পদের আরো কিছু অন্য নাম রয়েছে, দেখো আমি বলতেছি, ভুয়া সম্পদ, তারপর হচ্ছে বিলম্বিত খরচ। কি বললাম, অলিক সম্পদের আরো দুইটা নাম রয়েছে, একটা হচ্ছে ভুয়া সম্পদ আর একটা হচ্ছে বিলম্বিত খরচ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি বললাম, প্রাথমিক খরচ যে ধরনের সম্পদ সেটিকে আমরা বলতেছি অলিক সম্পদ। আমাদের কারেক্ট আনসার কি, অলিক সম্পদ। কারেক্ট আনসার দেখে নিলাম যে প্রাথমিক খরচ যে ধরনের সম্পদ তাকে আমরা বলতেছি অলিক সম্পদ। দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়। প্রশ্নের চিহ্নিতকরণ, যাচাইকরণ, লিপিবদ্ধকরণ, যোগাযোগ। দেখো এখানে কিন্তু একটা মজার জিনিস আছে, এই যে হিসাব বিজ্ঞানের ধাপ কয়টা, হিসাব বিজ্ঞানের ধাপ হচ্ছে 3টা। এক নম্বর হচ্ছে চিহ্নিতকরণ, দেখো এখানে রয়েছে, এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের ধাপ, চিহ্নিতকরণ। 2 হচ্ছে লিপিবদ্ধকরণ,
3 নাম্বার হচ্ছে তথ্য সরবরাহ করুন। 3 নাম্বার কি বললাম? তথ্য সরবরাহ করুন। দেখো এই দুটো অপশন যে আছে না, যোগাযোগ এবং যাচাইকরণ, এই দুটো অপশনের মধ্যে কিন্তু অনেক অনেক ইজিলি বোঝা যাচ্ছে যে যোগাযোগ। আমরা সহজেই যদি সাধারণ সেন্সে দেখি তাহলে আমরা বুঝে যে যোগাযোগ হবে না, হিসাব বিজ্ঞানের ধাপ হবে না, কিন্তু না, খেলা এখানেই আছে। কি বললাম? যে যোগাযোগ কিন্তু হিসাব বিজ্ঞানের ধাপ। কেমনে ধাপ? দেখো আমি তোকে বলি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে যোগাযোগ। কেমনে? এখন চল আমরা এক্সপ্লেনেশন দেখি। যোগাযোগকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন কি বললাম? যোগাযোগকে যদি আমরা ইংলিশে ডিফাইন করি তাহলে আমরা সেটা পাচ্ছি যে হচ্ছে কমিউনিকেশন। আর কমিউনিকেশনকে যদি আমরা একটু ইলাবোরেট করি তাহলে আমরা বুঝতে পারবো তথ্য সরবরাহকরণ যোগাযোগের সাথে রিলেটেড। কি বললাম? হিসাব বিজ্ঞানের 3টা ধাপ হচ্ছে, একটা ধাপ হচ্ছে চিহ্নিতকরণ, 2 হচ্ছে লিপিবদ্ধকরণ, 3 হচ্ছে তথ্য সরবরাহকরণ। যোগাযোগের সাথে কিন্তু তথ্য সরবরাহকরণ রিলেটেড আছে, দ্যাটস ওয়াই আমাদের এটা হবে 3 নাম্বার ধাপ। যোগাযোগ, যোগাযোগ হচ্ছে হিসাব বিজ্ঞানের ধাপ। এটা হচ্ছে তাহলে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের ধাপ, যাচাইকরণ নামে কোন হিসাব বিজ্ঞানের ধাপ নাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং যোগাযোগ, এই 3টা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধাপ, আর যাচাইকরণ নামে হিসাব বিজ্ঞানের কোনো ধাপ নেই। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? যাচাইকরণ। অ্যান্সারটা আমি আরেকবার তোমাদেরকে বলি। দেখো হিসাব বিজ্ঞানের আমি তোমাদেরকে বলতেছি, আবার শোনো, হিসাব বিজ্ঞানের ধাপ হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে চিহ্নিতকরণ, 2 নাম্বার হচ্ছে লিপিবদ্ধকরণ, আর 3 নাম্বার হচ্ছে তথ্য সরবরাহকরণ। এই 3টা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধাপ। ঠিক আছে? তো এই ধাপটা হচ্ছে যোগাযোগের, তথ্য সরবরাহকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের ধাপ, এটাও চিহ্নিতকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের ধাপ, লিপিবদ্ধকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের ধাপ, যাচাইকরণ নামে হিসাব বিজ্ঞানের কোনো ধাপ নেই। তার মানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, যাচাইকরণ হিসাব বিজ্ঞানের ধাপ নয়। আমি তোমাদেরকে বারবার এক্সপ্লেনেশনটা দিলাম কারণ অনেক সময় অনেকজন অনেকভাবে কনফিউজ হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বারবার এই প্রশ্নটা রিপিট করলাম। আর তোমরা যদি আমার কথা বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওটা একটু পজ করে পিছন থেকে আবার দেখে নিবা, ইনশাআল্লাহ তোমরা বুঝে যাবা। ওকে, চলো নেক্সটটা দেখি। দেখো নিচে আমাদের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলছে? নিচের কোনটি সাধারণত দীর্ঘমেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসাবে ব্যবহৃত হয়? কি বললাম? নিচের কোনটি সাধারণত দীর্ঘমেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসাবে ব্যবহৃত হয়? তো দেখি, চলতি অনুপাত হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বোঝা, দীর্ঘমেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসাবে ব্যবহৃত হয়। চলতি অনুপাত হচ্ছে স্বল্প মেয়াদী সচ্ছলতার অনুপাত, তার মানে হচ্ছে এটা হবে না। তড়িৎ অনুপাত হচ্ছে স্বল্প মেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসাবে ব্যবহৃত হয়। ঋণ অনুপাতও এসএম। এই যে 3টা অপশন, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং ঋণ অনুপাত, এই 3টা অপশন হচ্ছে স্বল্পমেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আমাদের বাকি কি থাকলো? সরি, কার্যকরী মূলধন হচ্ছে, দেখো আমরা আবার একটু করি। দেখো আমি তোমাদেরকে আরেকবার সুন্দর করে বলি। চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত, এই 3টা হচ্ছে দীর্ঘমেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়। কি বললাম? দীর্ঘমেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়। স্বল্পমেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসেবে ব্যবহৃত হয় চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত। তাহলে দীর্ঘমেয়াদী সচ্ছলতার অনুপাত হচ্ছে কি? ঋণ অনুপাত। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কি বললাম আবার শোনো, হ্যাঁ একটু আমি এখানে একটু ভুল হয়েছে, তো আমি তোমাদেরকে আবার রিপিট করে শোনাচ্ছি যে দীর্ঘমেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসেবে ব্যবহৃত হয় ঋণ অনুপাত। কি বললাম? ঋণ অনুপাত। আর চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত হচ্ছে, এই 3টা হচ্ছে স্বল্প মেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পারছো। আমরা কারেক্ট আনসারটা দেখে নিই ক্লিয়ার করে, যে নিচের কোনটি সাধারণত দীর্ঘমেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ঋণ অনুপাত। নেক্সটটা দেখা যাক। দেখো এখানে বলছে হিসাব সময়ের শেষ দিনে এবিসি কোম্পানি বাকিতে একটি মেশিন ক্রয় করে। এই লেনদেনটি কোথায় প্রভাবিত করবে? শুধু আয় বিবরণীকে, স্ত্রীপত্রকে, আয় বিবরণী এবং মালিকানা বিবরণীকে, আয় বিবরণী, মালিকানা বিবরণী এবং স্ত্রীপত্রকে? চলো আমরা হচ্ছে আগে জাবেদা নির্ণয় করি, তারপর বুঝতে পারবো যে আসলে এটা কোথায় প্রভাবিত করবে। ওকে, দেখো আবার বলো, হিসাব সময়ের শেষ দিনে এবিসি কোম্পানি বাকিতে একটি মেশিনারি ক্রয় করে। কি করে? বাকিতে একটি মেশিনারি ক্রয় করে। তো আমাদের কি হবে? জাবেদা কি হবে? মেশিনারি হিসাব, ডেবিট, আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা জাবেদা কি পাইলাম? মেশিনারি হিসাব ডেবিট, পাওনাদার হিসাব
ক্রেডিট। তো কি মেশিনারি যে এটা মেশিনারি হিসাব হচ্ছে সম্পদ হিসাব, সম্পদ হিসাব কি আইবিএম মধ্যে যায় না, তার মানে এটা অ্যান্সার হবে না। সম্পদ হিসাব কি আইবিএম মধ্যে যায়, পাওনাদার হিসাব কি আইবিএম মধ্যে যায় না, তার মানে এটা অ্যান্সার হবে না। তারপর হচ্ছে দেখো আয় বিবরণী, এখানে আয় বিবরণী যেহেতু দেওয়া আছে তার মানে এখানে অ্যান্সার হবে না। দেখো এখানে শুরুতে আয় বিবরণী দেওয়া আছে তার মানে এটারও অ্যান্সার হবে না। দেখো তারপর হচ্ছে যেহেতু আমাদের প্রথম অপশনে গুড, এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, আয় বিবরণী মালিকানা বিবরণী 2টা দেওয়া আছে, কিন্তু যেহেতু আমরা প্রথমে লিখছি আয় বিবরণী দেওয়া আছে তার মানে এখানে হবে না, এখানেও আয় বিবরণী দেওয়া আছে তার মানে এটা হবে না। এখন তাহলে দেখি মেশিনারি সম্পদ হিসাব, সম্পদ হিসাব কোথায় যায়, স্থিতিপত্রে যায়। পাওনাদার হিসাব কোথায় যায়, স্থিতিপত্রে যায়। তাহলে আমরা অ্যান্সার আমাদের পাইলাম, হ্যাঁ আমাদের অ্যান্সার পাইছি। তাহলে আমরা পাইলাম যে লেনদেন দিয়ে প্রভাবিত করবে শুধু স্থিতিপত্রকে। কি বললাম, শুধু স্থিতিপত্রকে, লেনদেনটি প্রভাবিত করবে শুধু স্থিতিপত্রকে। আশা করি বুঝতে পারছো যে মেশিনারি হিসাব পাওনাদার হিসাব এই দুইটা হিসাবই স্থিতিপত্রে যোগ করা হবে, তো এটা প্রভাবিত করবে শুধু স্থিতিপত্রকে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমরা আমাদের অ্যান্সার কি পেলাম, হিসাব সময়ের শেষ দিনে এবিসি কোম্পানি বাকিতে একটি মেশিন ক্রয় করে এই লেনদেনটি প্রভাবিত করবে শুধুমাত্র স্থিতিপত্রকে, যা আমরা এক্সপ্লেনেশন সহজে বুঝে গেলাম। তো তোমরা, আমি আবারও বলতেছি, যদি ভিডিওটা আমার একটু ফাস্ট হয়ে যাচ্ছে তোমরা একটু স্লো করে ভিডিওটা দেখে নিবা, টাইমলি মনোযোগ দিয়ে, তাহলেই তোমরা বুঝতে পারবা। ওকে, নেক্সট দেখা যাক। দেখো এখানে বলছে হিসাব বিজ্ঞানের ক্রেডিট দ্বারা বোঝায়, হিসাব বিজ্ঞানের ক্রেডিট দায়রাস, দায়রাস কি ক্রেডিট, দায়রাস হচ্ছে ডেবিট। তারপর হচ্ছে ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি কি ব্যয় বৃদ্ধি কি ক্রেডিট না, ব্যয় বৃদ্ধি হচ্ছে ডেবিট। সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি কি ডেবিট, সম্পত্তি বৃদ্ধি হচ্ছে ডেবিট। তাহলে আমাদের অ্যান্সার কি, আয় বৃদ্ধি হচ্ছে ক্রেডিট। অ্যান্সার কি পাইলাম, দায়রাস আমাদের ডেবিট, তারপর হচ্ছে ব্যয় বৃদ্ধি ডেবিট, সম্পত্তি বৃদ্ধিও ডেবিট। তাহলে আমাদের ক্রেডিট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আয় বৃদ্ধি। কি পাইলাম, যে হিসাব বিজ্ঞানের ক্রেডিট দ্বারা বোঝা হচ্ছে আয় বৃদ্ধি। আশা করি বুঝতে পারছো, আমাদের এটা অ্যান্সার হচ্ছে আয় বৃদ্ধি। তো অ্যান্সারটা চলো একবার দেখে নিই, হিসাব বিজ্ঞানের ক্রেডিট দ্বারা বোঝা হচ্ছে আয় বৃদ্ধি। চলো নেক্সটটা দেখি। দেখো একটি একটি পণ্যের কাঁচামাল, অঙ্কটা একটু বড়, হ্যাঁ একটু এটা টাইম নিয়ে করতে হবে। দেখো এখানে জিনিসটা বোঝার চেষ্টা করবো। ওকে, যে একটি পণ্যের কাঁচামালের ব্যয় 100 টাকা, মজুরি হচ্ছে 40 টাকা, কারখানার উপরি ব্যয় কাঁচামাল ও মজুরি 25%, বিক্রয় ও প্রশাসনিক উপরি খরচ উৎপাদন খরচের 10%। যদি বিক্রয় মূল্য 200 টাকা হয় তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে। যদি অঙ্কটা আমরা করতে যাই অনেক বড় হবে, তো আমরা শর্টকাট নিয়মে অঙ্কটা করার চেষ্টা করব। প্রথমে আমরা হচ্ছে বিক্রয় মূল্য দেখি, বিক্রয় মূল্য আমাদের কত, আমরা হচ্ছে শর্ট করে লিখবো, হ্যাঁ তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো, আমি যা বলতেছি শুনো জাস্ট। বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 200 টাকা। ওকে শেষ। আমরা এখন ব্যয় লিখবো আমাদের কত, ব্যয় সমূহ। কাঁচামাল খরচ আমাদের, কাঁচামাল ব্যয় কত, কাঁচামাল ব্যয় হচ্ছে আমাদের কত টাকা, কাঁচামাল ব্যয় হচ্ছে আমাদের 100 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের মজুরি, মজুরি হচ্ছে আমাদের কত, মজুরি হচ্ছে আমাদের 40 টাকা। তাহলে আমাদের মোট আসলো কত, 140 টাকা। এখান পর্যন্ত ঠিক আছে। তারপর হচ্ছে দেখো কারখানার খরচ, কারখানার উপরিব্যয় খরচ কাঁচামাল ও মজুরির 25%। কি বললাম, কারখানার উপরিব্যয়, চলো দেখো কারখানার উপরিব্যয়, কারখানা উপরিব্যয় আমরা কি পাইলাম, কারখানা উপরিব্যয় কাঁচামাল ও মজুরির 25%। কাঁচামাল ও মজুরি আমরা কত পাইছি, 140 টাকা টোটাল পাইছি। কি পাইলাম, 140 টাকা টোটাল পাইছি। এখন আবার কারখানার উপরিব্যয় হচ্ছে কাঁচামাল ও মজুরির 25%। কাঁচামাল ও মজুরির 25% কত হচ্ছে, আমরা পাচ্ছি হচ্ছে কত পাবো, তাহলে হচ্ছে আমরা 14 28 পাচ্ছি, আর দিকে হচ্ছে 5 35। হ্যাঁ কত পাইলাম আমরা, হচ্ছে কারখানার উপরিব্যয় হচ্ছে এখানে 25% করলে আমরা পাচ্ছি 35। আমাদের টোটাল আসতেছে কত, 175। ঠিক আছে, আমাদের কত আসলো, 175। তো আমরা পাইলাম হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 175 টাকা পাইলাম। ঠিক আছে, এখন বলতেছে যে যদি প্রশাসনিক উপরি খরচ আবার উৎপাদন, এটা হচ্ছে আমাদের কত পেয়ে গেল, উৎপাদন খরচ। উৎপাদন খরচ কত পাইলাম,
175। আমরা এটা মুছাই দেবো, তো আমি তোমাদেরকে আবার বলি। দেখো যে আমাদের বিক্রয় মূল্য ছিল কত, বিক্রয় মূল্য আমরা 200, আমাদের ব্যয় হচ্ছে কাঁচামাল ব্যয় 100 টাকা, মজুরি হচ্ছে 40 টাকা, তার মানে আমাদের হচ্ছে মোট ব্যয় আসলো হচ্ছে 140 টাকা। এখন কারখানা উপরিব্যয় হচ্ছে কাঁচামাল ও মজুরির 25%, তার মানে আমরা হচ্ছে কারখানা উপরিব্যয় আমরা পাইলাম মজুরি আর কাঁচামালের 25% মানে 35 টাকা, তার মানে আমাদের উৎপাদন খরচ কত পাইলাম 175 টাকা। আবার বলি দেখো, কারখানা ব্যয় 100 টাকা, মজুরি 40 টাকা, তার মানে আমরা টোটাল পাইলাম হচ্ছে কাঁচামাল ও মজুরি 140 টাকা। ঠিক আছে, এখন এটা দেখো কারখানা উপরিব্যয়, কারখানার উপরিব্যয় কাঁচামাল ও মজুরির 25%, কাঁচামাল আর মজুরি 25%, আমরা কারখানা উপরিব্যয় পাইলাম 35 টাকা, তার মানে আমাদের উৎপাদন খরচ পাইলাম 175 টাকা। মাথায় রাখবে আমাদের উৎপাদন খরচ করো 175 টাকা। চলো আমরা আবার সুন্দর করে এখন লিখবো, আবার নতুন করে অ্যাড করবো যেহেতু জায়গা নেই। আমাদের বিক্রয় মূল্য কত ছিল, বিক্রয় মূল্য ছিল আমাদের 200 টাকা। ওকে, উৎপাদন খরচ কত পাইছি, 175। ঠিক আছে, উৎপাদন খরচ পাইছি আমরা 175 টাকা, এবং হচ্ছে কি পাইছি, যদি বিক্রয় মূল্য দেখো, এখন আমাদের নেক্সট প্রশ্ন আসি, প্রশাসনিক উপরি খরচ উৎপাদন খরচের 10%। এখন আমরা হচ্ছে প্রশাসনিক উপরি খরচ বের করব। প্রশাসনিক উপরি খরচ, তাহলে কত পাইলাম 175 এর 10% আমরা কত পাচ্ছি, দেখো আবার দেখো, প্রশাসনিক 175 10% আমরা পাচ্ছি 17.5। তাহলে আমরা আমাদের ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কত পাচ্ছি, 7 5 12, তারপর হচ্ছে কত পাইলাম 8 192.95 টাকা। ঠিক আছে, আমরা কত পাইলাম, আমাদের হচ্ছে এটা পাইলাম হচ্ছে আমাদের মোট ব্যয় হচ্ছে 192.95 টাকা। তাহলে আমাদের লাভ আসছে, আমাদের বিক্রয় মূল্য কত ছিল 200 টাকা, আর আমরা হচ্ছে মোট ব্যয় পাইছি 192 টাকা, 92.5 টাকা। তাহলে আমাদের লাভ কত আসছে যে 7.5 টাকা। আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের বিক্রয় মূল্য ছিল 200 টাকা, আমরা হচ্ছে মোট ব্যয় হয়েছে 192.5 টাকা, তাহলে আমরা কি পাইলাম, আমাদের মোট লাভ পাইলাম হচ্ছে 7.5 টাকা। আশা করি বুঝতে পারছো যে আমাদের কিভাবে মোট লাভটা বের করলাম। দেখো ক্লিয়ার করে দেখিনি, তো আমরা অ্যান্সারে পাইলাম কি, আমাদের হচ্ছে লাভের আমরা লাভ পাইছি, লাভ হচ্ছে 7.50 টাকা। চলো নেক্সট দেখি, মুদ্রাস্ফীতির সময় অপচয় কোন পদ্ধতি সুবিধাজনক। কি বললাম, যে মুদ্রাস্ফীতির সময় কোন অপচয় পদ্ধতি সুবিধাজনক। প্রথমে আমরা জানি হচ্ছে মুদ্রাস্ফীতি জিনিসটা কি। ধরো মুদ্রাস্ফীতি, ধরো তুমি আজকে একটা পণ্য কিনছো, এই বছর মনে করো 2024-এ একটা পণ্য কিনছো, 24-এ একটা পণ্য কিনছো হচ্ছে 10 টাকা দিয়ে। ঠিক আছে, আবার বলো মুদ্রাস্ফীতি কি, 24 সালে তুমি একটা পণ্য কিনছো 10 টাকা দিয়ে, কিন্তু 25 সালে এসে সেই পণ্যটা তোমার কিনতে হচ্ছে 20 টাকা দিয়ে। কি বললাম, 24 সালে তুমি একটা পণ্য কিনছো 10 টাকা দিয়ে, কিন্তু 25 সালে এসে তোমার ওই পণ্যটা কিনতে লাগতেছে কত, 20 টাকা। তার মানে একটা পণ্যই কিনছো 10 টাকা দিয়ে, কিন্তু পরের বছর ওই পণ্যটা কিনতে লাগতেছে তোমাকে 20 টাকা। এর মানে হচ্ছে টাকা ডাবল লাগতেছে। তা মুদ্রাস্ফীতি হচ্ছে কি, মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রার মান কমে যাওয়া। দেখো দেখো এখানে মুদ্রার মান কিন্তু কমে গেছে, 10 টাকা মুদ্রার মান কমে গেছে। মুদ্রাস্ফীতি কি বললাম, মুদ্রার মান কমে যাওয়া। তো মুদ্রার মান কমে যাওয়ার ক্ষেত্রে কোন অপচয় পদ্ধতি সুবিধাজনক, এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি কেন, মুদ্রাস্ফীতির সময় কোন অপচয় পদ্ধতি সুবিধাজনক, প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। কেন প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি সুবিধাজনক, কারণ এই প্রতিস্থাপন ব্যয় অপচয় পদ্ধতিতে সবসময় মুদ্রার মান বা অপচয় স্থির থাকে। কি বলে, যে প্রতিস্থাপন ব্যয় পদ্ধতিতে হচ্ছে অপচয় স্থির থাকে, দ্যাটস ওয়াই মুদ্রাস্ফীতির সময় অপচয় পদ্ধতি সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। ওকে, চলো নেক্সট দেখি। দেখো এখানে বলছে কি, 2021 সালে 31শে ডিসেম্বর দেনাদার ও সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল যথাক্রমে 1,06,000 টাকা। ওকে, কি বললাম, যে দেনাদারের পরিমাণ ছিল 1,01,5 লাখ টাকা, সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল হচ্ছে 6,000 টাকা। 2021 সালে কুরিনের পরিমাণ ছিল হচ্ছে কত, 4,000 টাকা। দেখো 21 সালে কত ছিল, 21 সালে কুরিনের পরিমাণ ছিল 4,000 টাকা। সন্দেহজনক ঋণের জন্য 5% হারে সঞ্চিতি রাখলে কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত হবে। দেখো আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা অঙ্ক করে রাখছি, অঙ্কটা দেখো।
অঙ্কটা আগে থেকে সলভ করে রাখছি, তোমরা দেখলে বুঝতে পারবা। তো আমাদের কি বলছে, আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে হচ্ছে সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত হবে। তো আমরা কি পাইলাম, প্রথমে আমাদেরকে বের করতে হবে প্রারম্ভিক জের। আমরা প্রারম্ভিক জের কত ছিল, দেখো সন্দেহজনক সঞ্চিতি ছিল আমাদের প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের আমাদের কত, 6000 টাকা। কি পাইলাম, প্রারম্ভিক জের হচ্ছে আমাদের, দেখো এখানে অঙ্কটা দেখো, প্রারম্ভিক জের পাইছি আমরা 6000 টাকা। দেন হচ্ছে আমাদের কত পাইছে, কুড়ি অবলম্বন কত করছি, দেখো কুড়ি অবলম্বন করছি আমরা হচ্ছে 4000 টাকা। সারা বছর আমাদের 2021 সালে কুড়ি অবলম্বন করা হয়েছে 4000 টাকা। দেখো আমি লিখছি সারা বছর কুড়ি অবলম্বন করছে হচ্ছে 4000 টাকা। দেন সমাপনী জের আমাদের কত ছিল, সমাপনী জের হচ্ছে, সমাপনী জের আমাদের কিভাবে বের করতে হবে, দেখো এই যে হচ্ছে 1,50,000 5% আমাদের কত হচ্ছে, 1,50,000 5% হচ্ছে আমাদের সমাপনী জের। ওকে, তাহলে আমরা কি পাইলাম, যে আমাদের কি পাইলাম, আমরা হচ্ছে আমাদের সমাপনী জের কত পাইলাম, 1,50,000 5% কত হচ্ছে 7,500 টাকা। তাহলে আমরা টোটাল কত পাইলাম, 11,500। টোটাল কত পাইলাম আমরা, টোটাল ডেবিট সাইডে পাইলাম হচ্ছে 11,500। তারপরে প্রারম্ভিক জের ছিল 6,000, এখানেও লিখলাম 11,500। তাহলে আমরা সঞ্চিতির পরিমাণ কত বৃদ্ধি পাচ্ছে, 5,500 টাকা। কত পাইলাম অ্যান্সার আমাদের, 5,500 টাকা আমরা সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ পাইলাম। তো এটা যদি আমরা 6,000 থেকে 11,500 মাইনাস করে দেই, তাহলে আমরা ইজিলি এই দেখো যে 6,000 থেকে যদি আমরা 11,500 টাকা বাদ দিই, তাহলে আমি ইজিলি আমাদের অ্যান্সার পেয়ে যাবো। আমাদের অ্যান্সার হচ্ছে 5,500 টাকা। ঠিক আছে, তো আমরা কি বললাম, প্রথমে প্রারম্ভিক জের ছিল আমাদের দেওয়া, প্রারম্ভিক জের দিলাম। তারপর হচ্ছে সারা বছর কুলি বিল অবলম্বন করা হয়েছে আমাদের 4,000 টাকা, সেটাও দিলাম। তারপর সমাপনী জের আমরা বের করলাম হচ্ছে 1.5 লাখ, এখান থেকে 5%, 1.5 লাখের 5% কত আসলো আমাদের, 7,500 টাকা। টোটালে আসলো আমাদের হচ্ছে 11,500। 11,500কে আমরা ক্রেডিট সাইডে নিয়ে আসলাম। 6,000 থেকে আমাদের যে প্রারম্ভিক জের ছিল, প্রারম্ভিক জের থেকে আমরা এটা বাদ দিলাম। তাহলে আমরা আমাদের পেলাম হিসাব ক্লাস শেষে সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ। আশা করি বুঝতে পারছো। এই ছোট্ট শখটা তোমরা ভালো করে ক্লিয়ার করে দেখে নাও। এই ছক থেকে কিন্তু প্রত্যেক বছর এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই রিলেটেড অঙ্কগুলো ভালো করে শিখে নেবা। ওকে, চলো নেক্সট দেখি। ধারে ক্রয় 10,000 টাকা এখনো হিসাবভুক্ত করা হয়নি। দেখো কি বললাম, ধারে ক্রয় এখনো হিসাবভুক্ত করা হয়নি। রেওয়া মিলে ক্রয় 20,000 টাকা, রেওয়া মিলে ক্রয় হচ্ছে 2 লাখ টাকা, পাওনাদার হচ্ছে 1.5 লাখ টাকা। দেখানো আছে আর্থিক বিবরণীতে পাওনাদারের পরিমাণ কত হবে। আর্থিক বিবরণীতে পাওনাদারের পরিমাণ কত হবে। দেখো কি বলছে, ধারে ক্রয়, ধারে ক্রয় এটা অবশ্যই পাওনাদার। তাহলে আমাদের পাওনাদার কত আসলো, 10,000 টাকা। এটা এখন হিসাবভুক্ত করা হয়নি, তাও আমাদের এটা হিসাবভুক্ত করা লাগবে, এটা প্লাস করা লাগবে। আমরা কত পাইলাম, আমাদের পাওনাদার পাইলাম 10,000 টাকা, দিয়ে হিসাবভুক্ত করা হয়নি। ক্রয় করা হয়েছে 2 লাখ টাকা, এর মধ্যে পাওনাদার কত, পাওনাদার আছে 1,50,000 টাকা। পাওনাদার আছে 1,50,000 টাকা এবং আর্থিক বিবরণীতে পাওনাদারের পরিমাণ কত হয়, মানে আমাদের টোটাল পাওনাদার বের করতে বলছে। ওকে, আমরা বের করবো হচ্ছে পাওনাদারের পরিমাণ, টোটাল পাওনাদার। তো আমাদের পাওনাদার কত ছিল, 1,50,000 টাকা। আর ধারে ক্রয় করা হয়েছে 10,000 টাকা, যেটা হিসাবভুক্ত করা হয়নি, মানে এটা পাওনাদারের অংশ। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, 1,60,000 টাকা। কি পাইলাম, আমাদের অ্যান্সার হচ্ছে 1,60,000 টাকা। দেখো আমাদের পাওনাদার ছিল 1.5 লাখ টাকা, মানে 1,50,000 টাকা ছিল আমাদের পাওনাদার। আবার ধারে ক্রয় করেছে 10,000 টাকা, যেটা হিসাবভুক্ত করা হয়নি, তার মানে ওটা হচ্ছে পাওনাদারের অংশ। তো দ্যাটস ওয়াই 10,000 আর হচ্ছে 10,000 টোটাল পাওনাদার ছিল 1,50,000, দুইটা মিলে আমাদের টোটাল পাওনাদার হলো 1,60,000 টাকা। অ্যান্সার কি আমাদের 1,60,000 টাকা হচ্ছে আমাদের সর্বমোট পাওনাদার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যান্সার কত পাইলাম, 1,60,000 টাকা হচ্ছে টোটাল পাওনাদার। চলো নেক্সট দেখি। দেখো এখানে বলছে আইএএস 10 সংশ্লিষ্ট ডক্স কোনটির সাথে সংশ্লিষ্ট, আইএএস 10 কোনটির সাথে সংশ্লিষ্ট। আমাদের অ্যান্সার হচ্ছে আর্থিক অবস্থা। কি বললাম, আইএএস 10 কোনটির সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে আর্থিক অবস্থা। চলো আমরা এখানে কিছু এক্সপ্লেনেশন লাগছে, ওটা দেখি।
দেখো এখানে বলছে আইএস 10 আমরা জানলাম, আইএস 10 সম্পর্কে আমরা জানছি। এবার আইএস 1 সম্পর্কে জানি। আইএস 1 হচ্ছে আর্থিক বিবরণী উপস্থাপন, আইএস 1 হচ্ছে আর্থিক বিবরণী উপস্থাপন। আইএস 2 মজুদ পণ্য মূল্যায়ন, কি বললাম, আইএস 2 হচ্ছে মজুদ পণ্য মূল্যায়ন। আইএস 4 হচ্ছে অবচয়, কি বললাম, আইএস 4 অবচয়। আইএস 10 হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তৈরির পরের ঘটনা, যেটা আমরা এখন পাইলাম এখানে। তারপর আইএস 13 হচ্ছে চলতি সম্পদ ও চলতি দায়। আইএস 12 হচ্ছে আয়কর। আইএস 18 হচ্ছে আয়। তারপর আইএস 7 হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আইএস 16 হচ্ছে সম্পদ সরঞ্জাম। আইএস 33 শেয়ার প্রত্যয়। যে এই যে চারটা দেওয়া আছে, তোমরা এই চারটা ভালো করে একবারে মুখস্থ করে নিবা। এই চারটা থেকে কিন্তু একটা এমসিকিউ প্রত্যেক বছর আসে, তো আশা করি তোমরা মুখস্থ করে নিবা। তো আমরা কি পাইলাম, আইএস 10 কোনটির সাথে সংশ্লিষ্ট, এটা হচ্ছে আর্থিক অবস্থা। অ্যান্সার কি পাইলাম, আইএস 10 হচ্ছে আর্থিক অবস্থার সাথে সংশ্লিষ্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট দেখা যাক। দেখো এখানে বলছে ধারে ক্রয় করা হয়েছে কত, ধারে পণ্য ক্রয় করা হয়েছে 15,000 টাকা, কিন্তু ক্রয় বইতে লেখা হয়েছে 10,000 টাকা। আমরা ধারে পণ্য ক্রয় করছি কত, ধারে পণ্য ক্রয় করছি হচ্ছে 15,000 টাকা দিয়ে, কিন্তু ক্রয় বইতে আমরা লিখছি কত, 10,000 টাকা। তো এক্ষেত্রে কি হবে, আমরা জাবেদার আগে লিখি যে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব, ধারে পণ্য ক্রয় করা হয়েছে 15,000 টাকা দিয়ে। তো আমাদের জাবেদার কত হবে, ক্রয় হিসাব ডেবিট 15,000, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমাদের জাবেদা ঠিক আছে। এখন আমরা লিখছি কত, 10,000 টাকা, দুইটাতে 10,000 টাকা লিখছি। মানে আমরা ক্রয় করছিলাম 15,000 টাকা দিয়ে, বাট আমরা লিখছি হচ্ছে কত, লিখছি হচ্ছে 10,000। দ্যাটস ওয়াই আমাদের এখানে ক্রয়, তার মানে হচ্ছে আমাদের ব্যয় কম দেখানো হবে এবং দায় কম দেখানো হবে। কি হবে, ক্রয় যেহেতু আমরা 5,000 টাকা লিখি নাই, সেক্ষেত্রে আমাদের ব্যয় কম দেখানো হবে এবং পাওনাদার আমাদের কম দেখানো হবে। এটা কি আছে, দেখো 4 নম্বর অপশনে দেখো, দায় ও খরচ কম দেখানো হবে। দায় কম দেখানো হয়েছে, প্লাস হচ্ছে খরচ কম দেখানো হয়েছে। তার কারণ আমাদের ব্যয় দায় ছিল 15,000 টাকা, কিন্তু আমরা লিখছি হচ্ছে 10,000 টাকা। তো দ্যাটস ওয়াই দায় এবং খরচ আমাদের কম দেখানো হচ্ছে। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট দেখা যাক। দেখো এটা সত্যি সোজা প্রশ্ন, ইজি, যে লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করাকে কি বলে, লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করাকে বলে হচ্ছে ডিভিডেন্ড। কি বললাম, লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করাকে বলে হচ্ছে ডিভিডেন্ড। নেক্সট দেখা যাক। দেখো এখানে বলছে সমাপনী মূলধন হতে প্রারম্ভিক মূলধন নির্ণয়কালে উত্তোলনের সুদ কি করতে হয়, যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, বিবেচিত হয় না, নাকি প্রযোজ্য হয় না। কি বললাম, সমাপনী মূলধন হতে প্রারম্ভিক মূলধন নির্ণয়কালে উত্তোলনের সুদ কি করতে হয়, আমাদের অ্যান্সার হচ্ছে যোগ করতে হয়। দেখো প্রারম্ভিক মূলধন নির্ণয়ের আরো কিছু কাজ রয়েছে, এই কাজগুলো দেখে নাও। এখান থেকে কিন্তু এই চারটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো সমাপনী মূলধন আমাদের দিলাম, তারপর হচ্ছে বন্টনযোগ্য ক্ষতি প্লাস মুনাফা থাকলে মাইনাস করতে হবে, উত্তোলনের সুদ কি করতে হবে, উত্তোলনের সুদ প্লাস করতে হয়, উত্তোলন সেটাও প্লাস করা লাগে, বেতন বা কমিশন মাইনাস, মূলধনের সুদ কি পাইলাম, দেখো মূলধনের সুদ কিন্তু এখানে আসছে, মূলধনের সুদ কি করতে মাইনাস করতে হয়, অতিরিক্ত মূলধন সেটাও মাইনাস করতে হয়, তারপর আমরা প্রারম্ভিক মূলধন পাবো। যদি আমরা সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো করতে হবে। দেখো বন্টনযোগ্য ক্ষতি প্লাস করতে হবে, মুনাফা হলে মাইনাস, উত্তোলনের সুদ প্লাস করতে হবে, উত্তোলন প্লাস, বেতন বা কমিশন সেটাও মাইনাস করা লাগবে, মূলধনের সুদ মাইনাস, অতিরিক্ত মূলধন সেটাও মাইনাস করা লাগবে। এই যে চারটা আছে না, চারটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই চারটা, এই যে সূত্রটা আছে, সূত্রটা ভালো করে মুখস্থ করে নিবা। যদিও এই প্রশ্ন রিপিট না করে, তো এই রিলেটেড প্রশ্ন এখান থেকে এই চারটা থেকে প্রশ্ন রিপিট করতে পারে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে এই সূত্রটা ভালো করে সুন্দর করে একবারে মুখস্থ করে ছোট করে নেবা, যাতে করে প্রশ্ন রিপিট আসলে তোমরা ইজিলি সলভ করতে পারো। ওকে, চলো নেক্সট দেখা যাক। অ্যান্সার আমরা পাইলাম সমাপনী মূলধন হতে প্রারম্ভিক মূলধন নির্ণয়কালে উত্তোলনের সুদ যোগ করতে হয়। এখন নেক্সটটা দেখি। দেখো প্রশ্ন আসছে যে
কোন নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণে ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি বিবেচিত হয়? কি বললাম? কোন নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণে ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি বিবেচিত হয়? আমাদের অ্যান্সার হচ্ছে রক্ষণশীলতার নীতি। কি বললাম অ্যান্সার? অ্যান্সার হচ্ছে কোন নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণে ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি বিবেচিত হয়? আমাদের অ্যান্সার হচ্ছে রক্ষণশীলতার নীতি। চলো রক্ষণশীলতার নীতি সম্পর্কে আমরা আরেকটু কিছু জানি। দেখো না বলছে রক্ষণশীলতার নীতি হচ্ছে মজুত পণ্য ও বিক্রেতার বিক্রয়যোগ্য সিকিউরিটিস এর মধ্যে ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি লিপিবদ্ধ করা। এটা হচ্ছে রক্ষণশীলতা নীতির 1 নম্বর রুলস। কি বললাম? বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম হবে সেটি হচ্ছে আমরা বিবেচিত করব। নেক্সট হচ্ছে সম্পদ ও মোট মুনাফা থেকে বেশি দেখা, সম্পদ ও মোট মুনাফা বেশি দেখানো থেকে বিরত থাকে, মানে সম্পদ আর মুনাফা সবসময় কম দেখানোর চেষ্টা করে। তারপর হচ্ছে দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয়। কি বললাম? দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয়। যে পদ্ধতিতে অবচয় বেশি ধার্য করা হয়, এই পদ্ধতিতে হচ্ছে অবচয় বেশি ধার্য করা হয়, সে পদ্ধতি অবলম্বন করে। কি বললাম? যে রক্ষণশীলতার নীতি হচ্ছে বেশি, মানে যেই পদ্ধতিতে বেশি অবচয় মূল্য নির্ধারণ করা যায় সেটা অবলম্বন করে। তারপর হচ্ছে দেনাদারের উপর নির্দিষ্ট হারে কুলীন সঞ্চয় ধার্য করে, দেনাদারের উপর নির্দিষ্ট হারে কুলীন সঞ্চয় ধার্য করে। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতির সময় লিফো পদ্ধতিতে মজুত মূল্যায়ন করে। তো এই যে রক্ষণশীলতা নীতির এই যে গুণাবলীগুলা ভালো করে দেখে নেবা, যেহেতু রক্ষণশীলতা থেকে প্রশ্ন আসছে, তো দ্যাটস ওয়াই এই পয়েন্টগুলো থেকে যে প্রশ্ন রিপিট করার সম্ভাবনা অনেক বেশি। তো এই পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করে নেবা। ওকে, চলো নেক্সট দেখা যাক। দেখো রক্ষণশীল ধারণা অনুযায়ী আবার রক্ষণশীল থেকে আরেকটা কিন্তু প্রশ্ন আসছে, ভালো করে দেখো। রক্ষণশীল ধারণা অনুযায়ী একজন বিক্রেতা হিসাব রক্ষকের কি উচিত? দেখো আমরা রক্ষণশীলতার নীতি সম্পর্কে আরেকটা শর্ট টেকনিক জানি, যে দেখো রক্ষণশীলতার নীতির নির্দেশনা হলো সন্দেহজনক বা অনিশ্চিত বিষয়ের ক্ষেত্রে বিকল্প পদ্ধতি থাকলে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতিতে সম্পদ ও মুনাফা কম দেখানো হবে। কি বললাম? যে যদি বিকল্প পদ্ধতি থাকে তাহলে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যেখানে সম্পদ ও মুনাফা কম দেখানো হবে। তো এখানে দেখো সম্পদ ও মুনাফা কোন অপশনে কম দেখাচ্ছে? দেখো 1 নম্বর পয়েন্টটা দেখো, যে সকল ক্ষতি বিবেচনা করা এবং লাভ পূর্ব অনুমান না করা। কি বললাম? সকল ক্ষতি বিবেচনা করা এবং লাভ পূর্ব অনুমান না করলে আমাদের সম্পদ এবং মুনাফা কম দেখানো হবে। ক্ষতি বিবেচনা করলাম কিন্তু লাভ অনুমান করলাম না, তার মানে আমাদের হচ্ছে সম্পদ এবং মুনাফা কম দেখানো হবে। দ্যাটস আমাদের এটা কারেক্ট অ্যান্সার। দেখো এই জিনিসটাতে আয় বিবেচনা করলে আমাদের সম্পদ বেশি দেখানো হবে, সকল লাভ এই জিনিসটা যদি বিবেচনা করি তাহলে আমাদের সম্পত্তি বেশি দেখানো হবে। দ্যাটস ওয়াই এই দুটো অ্যান্সার হচ্ছে না। কি বললাম? যে রক্ষণশীলতার নীতির ধারণাই হচ্ছে যে সম্পদ এবং মুনাফা যদি কম দেখানো হয় সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে রক্ষণশীলতা নীতির বৈশিষ্ট্য। তো যদি আমরা সকল ক্ষতি বিবেচনা করি এবং লাভ পূর্বানুমান না করি সেক্ষেত্রে আমাদের এই নীতিটা কারেক্ট হবে। তো আমাদের এই অপশনটা হচ্ছে এটা কারেক্ট। তো আমরা কারেক্ট ক্লিয়ার করে দেখে নেই। দেখো কি বললাম? রক্ষণশীল ধারণা অনুযায়ী একজন হিসাব রক্ষকের উচিত সকল ক্ষতি বিবেচনা করা এবং লাভ পূর্ব অনুমান না করা। আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখা যাক। মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত কোনটি? কি বললাম? মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত কোনটি? অ্যান্সার হচ্ছে আমাদের মুনাফা। মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত কোনটি? এটা হচ্ছে মুনাফা। আমরা একটা এক্সপ্লেনেশন রাখছি, এক্সপ্লেনেশনটি কিন্তু জটিল, বোঝার চেষ্টা করবা। ওকে, আমি আবার বলছি এক্সপ্লেনেশনটা একটু জটিল টাইপের, একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? চলো দেখা যাক কি বলছে ব্যাখ্যাতে। দেখো এখানে বলছে অংশীদারি ব্যবসায় চুক্তিতে অংশীদারদের মূলধন এর উপর নির্দিষ্ট হারে সুদ ধার্য করার কথা উল্লেখ থাকলে প্রচলিত ধারণা অনুযায়ী এটি একটি অলিখিত শর্ত। ঠিক আছে, যে হচ্ছে অংশীদারদের চুক্তিতে লেখা থেকে যে মূলধনের উপর সুদ পাবে, বাট এটা আধুনিক নিয়মে এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট না। কি বললাম? যে অংশীদারদের মূলধনের সুদ অংশীদারদের চুক্তিতে দেওয়া থাকে, বাট এটা আধুনিক নিয়মে অ্যাপ্রোপ্রিয়েট না। তারপর হচ্ছে শর্তটি হলো মূলধনের সুদ তখনই প্রদান করা হবে যখন ফার্মের মুনাফা হবে। মানে হচ্ছে চুক্তিতে লেখা থাক আর না থাক, যদি
মানে মূলধনের সুদ তখনই দেওয়া হবে যখন ফান্ড মুনাফা অর্জন করবে। কি বললাম? মূলধনের উপর সুদ তখনই দেওয়া হয় যখন ফান্ড মুনাফা অর্জন করে। তারপর নেক্সট দেখো, অর্থাৎ মূলধনের সুদ বিষয়টি মুনাফার উপর নির্ভরশীল। কি বললাম? মূলধনের সুদ বিষয়টি কার উপর নির্ভরশীল? মুনাফার উপর নির্ভরশীল। এক্ষেত্রে নিট মুনাফা 0 হলে কিংবা নিট ক্ষতি হলে কোনো সুদেই দেওয়া হবে না। যদি নিট মুনাফা 0 হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে মূলধনের সুদ দেওয়া যাবে না, কারণ মুনাফা হয়নি তো সুদ কোথা থেকে দিবে। দ্যাটস ওয়াই নিট ক্ষতি হলে তখন সেক্ষেত্রে মূলধনের সুদ দেওয়া হবে না। সুদের হার অনুযায়ী যে পরিমাণ সুদ হওয়ার কথা নিট মুনাফা যদি তার চেয়ে কম হয় তাহলে আনুপাতিক হারে সুদ দেওয়া হবে। দেখো আবার কি বলতেছি, যে মনে করো তোমার টার্গেট ছিল 20,000 টাকা মুনাফা হবে, কিন্তু সেক্ষেত্রে তোমার মুনাফা হয়ে গেছে দেখো 10,000 টাকা। তো সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কোম্পানির আনুপাতিক হারে সুদ দিবে। কি দিবে? আনুপাতিক হারে। যে যেরকম বিজনেসে আনুপাতিক হার কি, যে যেরকম বিজনেসে ইনভেস্ট করছে তাকে সেই অনুপাতে মুনাফা দেওয়া হবে। ওকে, তারপর হচ্ছে তখন আমরা কি বললাম, কনক্লুশনে কি পাইলাম? মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত বিষয়টি হলো মুনাফা। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত বিষয়টি হচ্ছে মুনাফা। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা তোমাকে বলি যে এই যে এক্সপ্লেনেশনটা আমি তোমাদের জন্য রাখছি এটা কিন্তু জাস্ট এখানে দেখানোর জন্যই না, আমাদের ওয়েবসাইট স্যাট একাডেমির যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু প্রশ্নটা ইজিলি পেয়ে যাচ্ছ। তো আমি তোমাদের সুবিধার্থে এক্সপ্লেনেশন করে রাখছি, তোমার পরবর্তীতে ক্লিয়ার করে যদি তোমাদের সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তবে তোমরা আমাদের ওয়েবসাইট স্যাট একাডেমির ওয়েবসাইটে ঢুকে এই প্রশ্নটা ইজিলি তোমরা এক্সপ্লেনেশনটা ভালো করে আরো ব্যাখ্যা সহ ভালো করে পড়ে বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম? মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত হচ্ছে মুনাফা। কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি। চলো নেক্সট দেখি। আধা পরিবর্তন, এখানে দেখো বলছে আধা পরিবর্তনশীল ব্যয় কোনটা? আমাদের অপশন হচ্ছে অবচয়, সাপ্লাই খরচ, কারখানা মজুরি, বিদ্যুৎ খরচ। আমাদের অ্যান্সার কি? আধা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে বিদ্যুৎ খরচ। চলো আধা পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে একটু জানি। ওকে, আধা পরিবর্তনশীল ব্যয় যেসব ব্যয় সম্পূর্ণ পরিবর্তনশীল নয়, মানে যেসব ব্যয় সম্পূর্ণভাবে পরিবর্তনশীল হবে না আবার সম্পূর্ণ স্থায়ী নয়, তাকে আমরা বলতেছি আধা পরিবর্তনশীল ব্যয়। কি বললাম? যেসব ব্যয় সম্পূর্ণরূপে পরিবর্তনশীল নয় এবং সম্পূর্ণ স্থায়ী নয় তাকে আমরা বলতেছি আধা পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, যেমন হচ্ছে বিদ্যুৎ বিল, টেলিফোন বিল। কি বললাম? বিদ্যুৎ বিল, টেলিফোন বিল হচ্ছে আমাদের আধা পরিবর্তনশীল ব্যয়। তো এইবার আমরা কিছু বৈশিষ্ট্য দেখি, পরিবর্তনশীল ব্যয়ের কিছু বৈশিষ্ট্য দেখি। যে উৎপাদনের হ্রাস বৃদ্ধি দ্বারা সামান্য হ্রাস বৃদ্ধি পায়, উৎপাদনের হ্রাস বৃদ্ধি দ্বারা সামান্য হ্রাস বৃদ্ধি পায়। এ ব্যয়ের একটি অংশ স্থির, একটি অংশ পরিবর্তনশীল। কি বললাম? এ ব্যয়ের একটি অংশ স্থির, একটি অংশ পরিবর্তনশীল। তারপর হচ্ছে ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যয় বিভিন্ন বিভাগে ভাগ করা যায়। কি বললাম? ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যয় বিভিন্ন বিভাগে ভাগ করা যায়। তো আমরা এই যে পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই জানার চেষ্টা করব, আর পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে আমরা জানলাম। আশা করি বুঝতে পারছো। তো আমরা মেইন প্রশ্নে চলে যাই। আধা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে বিদ্যুৎ খরচ, আরেকটা যদি আমরা অপশন বলি, আরেকটা যদি বলি টেলিফোন বিল হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। ওকে, নেক্সট দেখা যাক। দেখো এখানে বলছে যে ফিনটেক কোম্পানি 4 লক্ষ টাকা মূল্যের একটি সরঞ্জাম 1 জানুয়ারি 2020 সালে ক্রয় করেন। কি বললাম? ফিনটেক কোম্পানি 4 লক্ষ টাকার মূল্যে একটি সরঞ্জাম ক্রয় করে। সরঞ্জামটির অবশিষ্ট মূল্য 40,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। যদি অবচয়ের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করা হয় তবে 31 ডিসেম্বর পুঞ্জীবিত অবচয় কত হবে? 21 সালে এর কত? 21 সালে কি বলতেছে? 21 সালে এর পুঞ্জীবিত অবচয় কত হবে? তাহলে আমাদের কয় বছর পুঞ্জীবিত অবচয় বের করতে হবে? 2 বছর। 20-এ দেখো আবার যে জিনিসটা দেখো, 20-এর যন্ত্রপাতিটা ক্রয় করছে আর বিক্রি করছে 21-এ, তার মানে আমাদের হচ্ছে কত করতে হবে? আমাদের পুঞ্জীবিত অবচয় বের করতে হবে হচ্ছে 2 বছরে। তো চলো আমরা বের করার চেষ্টা করি। অবচয় লিখি, অবচয়। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদের লিখতে হবে ক্রয় মূল্য। আমি তোমাদের সূত্রটা বলতেছি, আগে লিখি তারপর সূত্র বলি। ক্রয় মূল্য 4 লক্ষ টাকা মাইনাস হচ্ছে কি বললাম? মাইনাস হচ্ছে অবশিষ্ট মূল্য। অবশিষ্ট মূল্য হচ্ছে 40,000 টাকা। আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে আমাদের 5 বছর। তো আমরা যদি অ্যান্সার করি তাহলে আমরা কত পাচ্ছি? 72,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের 1 বছর অবচয়। তো আমরা 2 বছর যদি অবচয় বের করি তাহলে আমাদের কত হবে?
1,44,000 টাকা। আমরা আমাদের অ্যান্সারটা বের করলাম, এখন আমরা সূত্রটা লিখবো। ঠিক আছে, যে অবচয় নির্ণয়ের সূত্র কি? অবচয় নির্ণয় হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস কি বললাম আবার শুনো, অবচয় মূল্য সূত্র নির্ণয় কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমাদের কত? 4 লক্ষ টাকা। তারপর হচ্ছে অবশিষ্ট মূল্য, ক্রয় মূল্য মাইনাস অবশিষ্ট মূল্য। অবশিষ্ট মূল্য আমাদের হচ্ছে 40,000 টাকা। তারপর ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে আমাদের 5 বছরের। কি বললাম? ক্রয় মূল্য মাইনাস অবশিষ্ট মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তো আমরা সূত্রটা পাইলাম। তো আমাদের অ্যান্সার বের হচ্ছে 72,000 টাকা। এটা হচ্ছে 1 বছরের অবচয়। তো আমাদের যেহেতু 2 বছরের অবচয় বের করতে হবে, তো আমাদের অ্যান্সার হচ্ছে 1,44,000 টাকা। আমাদের অ্যান্সার কি? 1,44,000 টাকা। আশা করি বুঝতে পারছো। তো আমরা আবার কি বললাম? অবচয় নির্ণয়ের সূত্র ক্রয় মূল্য মাইনাস অবশিষ্ট মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। সূত্রটা মাথায় রাখবা, তাহলেই অ্যান্সার ইজিলি বের হবে। ওকে, তো আমরা অ্যান্সার কি পাইলাম? 1,44,000 টাকা আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সূত্রটা সময় স্বল্পতার কারণে আমি তোমাদের লিখে বোঝাতে পারিনি, বাট হচ্ছে তোমরা আমি যে বলছি, যে কথাগুলো বলছি, কথাটা তোমরা ভিডিওটা পজ করে দেখো, তাহলে ইজিলি বুঝতে পারবে আমি কি বলছি। ওকে, তো তাহলে সূত্র নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। শর্ট টেকনিকে কেমনে অঙ্ক করা যায় সেটা চিন্তা করবে তোমরা। চলো আমরা নেক্সট দেখি। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। ওকে, তো এখানে বলছে যে কোনটি উদ্বৃত্ত পত্রের উদ্দেশ্য নয়? কি বললাম? কোনটা উদ্বৃত্ত পত্রের উদ্দেশ্য নয়? তো দেখি উদ্বৃত্ত পত্র কি? উদ্বৃত্ত পত্র হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর উদ্দেশ্য কি নয়? মোট অগ্রিম খরচের পরিমাণ দেখানো। এটা কি আর্থিক বিবরণীর উদ্দেশ্য? অবশ্যই আর্থিক বিবরণী এটা উদ্দেশ্য, কারণ হচ্ছে অগ্রিম খরচ ওয়ান কাইন্ড অফ সম্পদ, আর সম্পদ হচ্ছে সম্পদ দেখানো হচ্ছে আর্থিক বিবরণীর উদ্দেশ্য। তারপর হচ্ছে মোট দেনার পরিমাণ দেখানো, দেনাদার পাওনাদার এগুলো সবগুলো আর্থিক বিবরণীতে দেখা হয়, তার মানে এটা হচ্ছে উদ্বৃত্ত পত্রের উদ্দেশ্য। মূলধন ও তার প্রকৃতি দেখানো। মূলধন ও প্রকৃতি দেখানো কি আর্থিক বিবরণীর উদ্দেশ্য? অবশ্যই মূলধন আর্থিক বিবরণীর সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই এটা হচ্ছে উদ্দেশ্য। আয় ব্যয় সম্পর্ক তথ্য প্রদান। আয় ব্যয় সম্পর্কে তথ্য প্রদান এটা উদ্বৃত্ত পত্রের উদ্দেশ্য নয়। আয় ব্যয় দেখানো হয় আয় ব্যয় বিবরণীতে। আয় ব্যয় সম্পর্কে তথ্য প্রদান করে আয় ব্যয় বিবরণী, দ্যাটস ওয়াই এটা হচ্ছে উদ্বৃত্ত পত্র বিবরণীর উদ্দেশ্য নয়। আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম? অ্যান্সার হচ্ছে আয় ব্যয় সম্পর্কে তথ্য প্রদান করে, এটা হচ্ছে উদ্বৃত্ত পত্রের বৈশিষ্ট্য নয়। আর যে প্রথম তিনটা যে বললাম না, এই তিনটা হচ্ছে উদ্বৃত্ত পত্রের উদ্দেশ্য। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার কি পাইলাম? কারেক্ট অ্যান্সার পাইছি হচ্ছে উদ্বৃত্ত পত্রের উদ্দেশ্য নয়, আয় ব্যয় সম্পর্কে তথ্য প্রদান। মোট অগ্রিম খরচের পরিমাণ দেখানো, মোট দেনার পরিমাণ দেখানো, মূলধন ও তার প্রকৃতি দেখানো, এই তিনটা হচ্ছে উদ্বৃত্ত পত্রের উদ্দেশ্য। আশা করি বুঝতে পারছো। কেমন লাগলো তোমাদের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কোনো সমস্যা হইলে অবশ্যই তোমরা কমেন্ট করবা, নয়তো আমাকে পার্সোনালি ইনবক্স করবা। অবশ্যই আমি তোমার সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবা। আর যত সলভ ক্লাস আমরা বিগত 10 বছর কন্টিনিউয়াসলি করতেছি, তোমরা আমাদের সাথে থাকো। আশা করি তোমরা অবশ্যই অনেক বেশি উপকৃত হবা। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।